চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হিট বাংলাদেশ নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। শুভ সকাল, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে হিট বাংলাদেশ কখন কিভাবে কাজ শুরু করছে? আপনাকে ধন্যবাদ, সাথে সাথে এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাদের ধন্যবাদ দিয়ে এবং শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করতে চাই। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের নবগঠিত সরকারের আহ্বানে একদল বিদেশিরা এদেশে এসেছিলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। আর তখন এসে প্রথমে আরম্ভ করলো দাকব উপজেলায়। দাকব এমন একটি জায়গায় সুন্দরবনের খুব কাছে, কিন্তু খুলনা জেলার অধীনে থাকলেও যোগাযোগ ব্যবস্থা এত খারাপ ছিল, কোনো লোক সাধারণত হাসপাতালে যেতে পারতো না। তখন হিট বাংলাদেশ প্রথম স্পিডবোট অ্যাম্বুলেন্স সৃষ্টি করে এবং তার মধ্য দিয়ে খুলনাতে কাজ শুরু করে এবং আরেকভাবে কাজ করে কমলগঞ্জে, সিলেট জেলার কমলগঞ্জে। তখন তৎকালীন সময় ছিল সিলেট জেলা, এখন সেটাকে মৌলভীবাজার জেলা বলা হয়। ওই অঞ্চলে চা বাগান আছে প্রচুর এবং চা বাগানে যথেষ্ট পরিমাণে কুষ্ঠরোগ এবং ম্যালেরিয়া এবং টিবি রোগ পাওয়া যায়। এই কারণে ওখানে চিকিৎসা সেবা শুরু করে। আর এইভাবেই হিট বাংলাদেশ স্বাস্থ্যসেবা দিয়ে বাংলাদেশে প্রথম কাজ শুরু করেন। হিট বাংলাদেশের কয়টি প্রকল্প এখন চলমান রয়েছে? হিট বাংলাদেশ সম্পর্কে বললে আমি একটু বলি যে হিট হচ্ছে হেলথ, এডুকেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট। হেলথের আমাদের হসপিটাল আছে, ল্যাপ্রোসি পেশেন্টদের জন্য, ম্যালেরিয়া এবং টিবিদেরও চিকিৎসা সেখানে করা হয়। তারপর গ্রেটার সিলেট ডিভিশনে আমরা ম্যালেরিয়া এবং টিবি এবং ল্যাপ্রোসি সরকারের সাথে একসঙ্গে কাজ করি। আচ্ছা, এডুকেশন যদি বলি, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, টেকনিক্যাল স্কুল, পলিটেকনিক কলেজ। তারপর ইকোনমিক ডেভেলপমেন্ট যদি বলি, সেখানে মুরগির খামার আছে, ছাগলের খামার আছে, ভেড়ার খামার আছে। তারপর আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য হ্যান্ডিক্রাফটস আছে, মাইক্রো ক্রেডিট আছে, এরকম বহু প্রকল্প আমাদের আছে। আচ্ছা, বেশ। হিট বাংলাদেশের অত্যন্ত মানবিক প্রকল্প CTRDW, সেই ব্যাপারে একটু শুনতে চাই যে নির্যাতিত নারীদের নিয়ে যে গল্পগুলো। এটা খুবই একটি মানবিক প্রতিষ্ঠান আমরা বলবো। আমরা এনজিও সেক্টরে যারা আছি অনেকেই অনেক ভালো ভালো কাজ করছি, অনেকে করছে, কিন্তু তার ভিতরে এরকম মানবিক প্রতিষ্ঠান খুব কম আছে। আপনার শুনলেও আপনার হৃদয় টাচ করার মতো হবে। আপনি জানেন যে বাংলাদেশে অনেক মেয়েরা রেপ হয় এবং তারপর কনসেপ্ট করে। অনেক বাসাবাড়িতে যারা কাজ করে তার বাড়িওয়ালা কর্তৃক অথবা তার উপযুক্ত সন্তান কর্তৃক ধর্ষিত হয়। যতদিন পর্যন্ত কনসেপ্ট না করে ততদিন তার চাকরিটা নিরাপদ, কনসেপ্ট করলেই তাকে তাড়িয়ে দেয়। গার্মেন্টস সেক্টরে অনেকে আছে বিয়ের প্রলোভন দেখায়, মিথ্যা প্রলোভন দেখে একসঙ্গে থাকে। যখনই সে কনসেপ্ট করে তখন ছেলেটি পালায়। আমাদের আর্থিক এবং সামাজিক ব্যবস্থাপনায় অবিবাহিত কোনো মেয়ে যখন কনসেপ্ট করে সে কিন্তু কোথাও আশ্রয় পায় না। ইভেন তার বাবা মার কাছেও যখন যায় তারাও তাকে আশ্রয় দেয় না। ওই সময় তার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকে না। হিট বাংলাদেশ একটা নীতিতে বিশ্বাসী, যে জীবন আমরা দিতে পারি না সেই জীবন আমরা নিতে পারি না। দ্যাট মিনস আমরা আত্মহত্যার বিপক্ষে। আমরা এই ভিকটিম মায়েদের জন্য একটি প্রকল্প স্থাপন করেছি, তার নামই হচ্ছে CTRDW। আমরা এখানে কি করি, এই ভিকটিমদের এখানে নিয়ে আসি এবং 9 মাসের একটা প্যাকেজ প্রোগ্রাম আমার আছে। 9 মাস তার থাকা, খাওয়া, তার চিকিৎসা, তার গোপনীয়তা এবং একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি, যেন নিরাপদ ডেলিভারির পরে সেজন্য একটি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এবং একটি কর্মসংস্থান তার থাকে। আর এই 9 মাস থাকতে থাকতে যদি যে ভদ্রলোকের সাথে তার পরিচয় হয়েছিল তার সাথে সম্পর্কটা আবার হয়, তাহলে সামাজিকভাবে যদি বিয়ে হয় তাহলে ওই বেবিটা সে নিয়ে যেতে পারবে। আর যদি এটা না হয় তো বেবিটা আমাদের কাছে দিয়ে যাবে। যে সমস্ত পরিবারে বেবি নাই, আদালতের মাধ্যমে আমরা তাদেরকে দিয়ে থাকি। এটাই হচ্ছে সেই প্রজেক্ট। আর যদি কেউ নিয়ে যেতে চায় সে নিয়ে যেতে পারে। আচ্ছা, বা খুব সুন্দর একটি ব্যবস্থাপনা, আপনি প্রকল্পর কথা বলছিলেন, একটা খুব সুন্দর একটা উদ্যোগ। আচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে আপনারা কিভাবে সহযোগিতা প্রদান করছেন? আপনি জানেন যে স্বাধীনতার পর থেকেই আমাদের দারিদ্র্য সীমা, যখনই পত্রপত্রিকায় দেখি যে দারিদ্র্য সীমা অনেক আমরা অনেক উপরে, অন্যান্য দেশের সাথে আমরা মিলাতে পারতেছি না, আমাদের দারিদ্র্যের সংখ্যা অনেক বেশি। এবং এই দেশে এনজিওগুলোর দায়িত্বই হচ্ছে এই দারিদ্র্য সীমা কমানোর জন্য যত কমাতে পারি।
সেই লক্ষ্যে আমরা স্বাধীনতার পর থেকে অদ্যাবধি কাজ করে যাচ্ছি এবং আমি মনে করি আমরা সফলতা অর্জন করেছি। আমি দুই একটা উদাহরণ যদি দিই, অন্যান্য এনজিও কিভাবে কাজ করে আমার অতটা জানা নাই, কিন্তু আমরা কিভাবে কাজ করি সেটা আপনার সাথে একটু শেয়ার করতে চাই। আমাদের জানেন গ্রামে অনেকের টাকা দরকার, আর কেউ যখন টাকা নিয়ে যায় তখন অনেকেই টাকা নিতে চায় এবং লোন নিতে চায়। আমরা সকলকে লোন দিতে পারি না। আমরা তাকে একটু অবজার্ভ করি, তাকে একটু প্রশিক্ষণ দিই এবং সে এই কাজটি করতে পারবে কিনা। এক্সাম্পল, একজন আশা করলো যে সে মাছ চাষ করবে, আমরা তাকে জিজ্ঞেস করলাম কোনো অভিজ্ঞতা আছে কিনা, নাই। তাহলে প্রথমে আমার দায়িত্ব হচ্ছে তাকে প্রশিক্ষণ দেওয়া, তারপর তাকে লোন দেওয়া এবং এর মধ্যে দিয়ে সে মাছ চাষ করবে। এবং আমার প্রশিক্ষণ প্রাপ্ত আমার টেকনিক্যাল পারসন সে টাইম টু টাইম তাকে যাবে, দেখবে খাবারটা ঠিকভাবে দিচ্ছে কিনা, পানিটা ঠিক আছে কিনা, মাছের কোনো রোগ আছে কিনা। এইভাবে আমরা তাকে ট্রেন আপ করি এবং আমি মনে করি যে আমার মূলধনটা যদি ঠিক থাকে, তাহলে আমার মূলধন ঠিক থাকলে এই যাকে আমি লোন দিলাম সেও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আচ্ছা, বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে গেলে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়? প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সরকারের সাথে। সরকারের কিছু লোক মনে করে এনজিওরা মনে হয় বিদেশ থেকে টাকা নিয়ে আসে আর নিজেরা খেয়ে ফেলে, এই একটা ধারণা। কিন্তু সরকারি লোকদের অবগতির জন্য আমি জানাতে চাই, অনেক প্রতিষ্ঠান আছে যাদের এখন বিদেশ থেকে টাকা আনতে হয় না, এই দেশে টাকা আয় করে, এই দেশেই তারা কাজ করে, যেমন হিট বাংলাদেশ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে পলিটিক্যাল লোকরা, তারা প্রেশার ক্রিয়েট করে। থার্ড হচ্ছে গ্রামেগঞ্জে আমাদের যে সমস্ত অফিস আদালত আছে সেখানে স্থানীয় মাস্তান আছে এবং তারা বিভিন্ন সময় চাঁদা চায়। এই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হয়। হিট বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে কি কি আয়োজন থাকছে? 50 বছর একটা বিরাট বিষয়। অনেক এনজিওর ক্ষেত্রে 50 বছর উদযাপন করার সুযোগ হয়নি। আমরা বলবো যে আমরা ভাগ্যবান যে হিট বাংলাদেশ 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। আমরা চাচ্ছি এই 50 বছরে আমরা কি কি কাজ করলাম তার একটা ধারাবাহিকতা সাধারণ মানুষের কাছে উপস্থাপন করব। কোথায় কোথায় আমাদের সফলতা ছিল সেটা মানুষকে দেখাবো, কোথায় কোথায় আমাদের ব্যর্থতা ছিল সেটাও আমরা দেখাতে চাই। 50 বছরের ইতিহাস যেন মানুষ সবসময় ভালোভাবে জানতে পারে। আর সেই লক্ষ্যে আমরা একটি পটগান তৈরি করেছি। পটগানটা হলে ছবি দেখাবে এবং গানে গানে মানুষকে বুঝিয়ে দেবে যে কিভাবে শুরু হয়েছে, এখন পর্যন্ত কিভাবে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা কোথায় যেতে চাই। আচ্ছা, আপনি খুব সুন্দর একটি কথা বলছিলেন যে আপনি সফলতাও দেখাবেন, সেই সাথে ব্যর্থতাও দেখাবেন। কেউ কিন্তু তার ব্যর্থতা দেখাতে চায় না, সেক্ষেত্রে এটি খুব ভালো একটি উদ্যোগ, হয়তো বা আগামীতে সেটাও আপনাদের একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এবং সফলতার কথাগুলো একটু আমরা জানতে চাই। আপনি কিছু তো অবশ্যই বলছিলেন, বাট হিট বাংলাদেশের 50 বছরের সফলতা কতটুকু সে ব্যাপারে একটু জানতে চাই। আমি যদি বলি যে 100% সফলতা আছে, কারণ শূন্য দিয়ে শুরু করেছে হিট বাংলাদেশ। আজকে 32টা জেলায় কাজ করতেছে, 125টার মতো আমাদের ব্রাঞ্চ আছে, 17টা রিজন আছে এবং ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলা মিডিয়াম স্কুল আছে, অনেক প্রতিষ্ঠান আমরা করেছি, সাইক্লোন সেন্টার আছে। সুতরাং এই প্রত্যেকটাই আমাদের সফলতা। কিন্তু আপনি জানেন যে আমাদের কর্মকাণ্ড সবচেয়ে বেশি হচ্ছে যে কোস্টাল বেল্টে, যেখানে সিডর, সাইক্লোন, ফ্লাড সবসময় আঘাত করে। আর সেই ক্ষেত্রে আপনি যদি একটা সার্ভে করেন তাহলে দেখবেন যে হিট বাংলাদেশকে মানুষ কত ভালোবাসে, কারণ সব সময় তাদের ক্রাইসিসের সময় আমরা ছিলাম। ইভেন এই যে কয়েকদিন আগে নোয়াখালীতে বন্যা হয়ে গেল, সরকার কি করবে, আমাদের ডোনাররা কি করবে এটা আমরা চিন্তা করিনি, তার আগে আমরা ত্রাণ নিয়ে তাদের কাছে পৌঁছে গেছি। সুতরাং এগুলোকে আমরা বলি মানুষের প্রয়োজনে সময় আমরা তার পাশে থাকতে পারতেছি, এটা একটি সফলতা আমাদের। দেশের স্বাধীনতার 53 বছর পরও পিছিয়ে কেন? দুর্নীতির কারণে। দেশে একদম শুরু থেকে এই পর্যন্ত যদি আসি, বিভিন্ন সময় রাজনৈতিক সরকার আসছে, প্রত্যেকে আমাদের স্বপ্ন দেখিয়েছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। প্রত্যেক রাষ্ট্রপ্রধান সবসময় বলেছে জিরো টলারেন্স, কিন্তু এগুলো শুধু তাদের বক্তৃতা ছিল, আমরা বাস্তবতা তা দেখিনি। সুতরাং এই দুর্নীতির কারণে আমরা পিছিয়ে আছি, এছাড়া আর কোনো কারণে। আমাদের যথেষ্ট রিসোর্স আছে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু দুর্নীতির কারণে আমরা পিছিয়ে আছি। যে নারীদের কথা আমরা বলছিলাম, আপনি বলছিলেন সেই নারীগুলো যারা আছেন বা যারা এখনো প্রবলেম সিচুয়েশন ফেস করছেন, তাদের আসলে যোগাযোগের মাধ্যম কি আপনাদের সাথে? আমরা সাধারণত সিটিআরডব্লিউর কথা বলছেন আপনি, বিভিন্ন হসপিটালের নাম্বার দেওয়া আছে, বিভিন্ন এনজিওতে দেওয়া আছে, প্রত্যেকটা থানায় দেওয়া আছে, অনেক ইউনিয়ন পরিষদে দেওয়া আছে। কারণ
এই ভিকটিমরা যে সমস্ত জায়গায় চিকিৎসা অথবা আইনের আশ্রয় নেওয়ার জন্য যায় সেই সমস্ত সব জায়গায় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এছাড়া আর কোনো শিশুদেরকে নিয়ে কাজ করা হয়েছে কিনা, পথ শিশু কিংবা যারা আসলে বাসা বাড়িতে কাজ করছে, যারা শিশু শ্রম নিয়ে কাজ করা হয়েছে কিনা? আমরা ডাইরেক্টলি এখন আমাদের এরকম কাজ নাই, কিন্তু এক সময় হিট বাংলাদেশ শিশুদের নিয়ে কাজ করেছেন, পথ শিশুদের নিয়ে কাজ করেছেন। তবে আমার ব্যক্তিগত একটি হোম আছে হতদরিদ্র বাচ্চাদের জন্য, আমার 50টি বাচ্চা আছে। এটা হিট বাংলাদেশের বাইরে আমার ব্যক্তিগত উদ্যোগে গাজীপুরে, শ্রীপুরে তারা থাকে এবং ম্যাক্সিমাম এতিম তাদেরকে নিয়ে তাদের একটা প্রতিশ্রুতি আমার আছে এই শিশুদের প্রতি, যতদিন পর্যন্ত তারা গ্রাজুয়েট না হবে ততদিন তারা ওখানে থাকতে পারবে এবং আমি সাধ্য অনুসারে চেষ্টা করব যেন তাদের একটি কর্মসংস্থান করতে পারি। বাহ, কি খুব সুন্দর কিছু উদ্যোগ নিয়েছেন, আশা করছি সেগুলো সফল হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।